গল্পের শুরুতেই আমরা সমুদ্রের ধারে এক রহস্যময় দৃশ্য দেখতে পাই। সেখানে একজন শক্তিশালী শামান, যার নাম ছিল নার্তো, সে তার কয়েকজন অনুসারীদের নিয়ে একটি গোপন রিচুয়াল সম্পূর্ণ করছিল। তার পুরো শরীর জুড়ে ছিল অসংখ্য গভীর ক্ষত, যেন দীর্ঘদিন ধরে কোনো ভয়ঙ্কর অভিশাপ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই রিচুয়ালে উপস্থিত ছিল নার্তোর মেয়ে লক্ষ্মী এবং তার দত্তক নেওয়া ছেলে ওয়াস্তিকো। ওয়াস্তিকো সমুদ্র থেকে জল এনে দিলে নার্তো সেই জল দিয়ে নিজের সামনে রাখা একটি রহস্যময় প্রাচীন খঞ্জর ধুয়ে নেয়। এরপর একটি পাত্রে কারো রক্ত ঢেলে সেটি অশুভ দেবসত্তা নীলোরোপাতির উদ্দেশ্যে উৎসর্গ করে। সব প্রস্তুতি শেষ হয়ে যাবার পর নার্তো মন্ত্রপাঠ করতে শুরু করে। হঠাৎ করেই অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে। রহস্যময় খঞ্জরটি নিজে থেকেই বাতাসে ভেসে ওঠে, আর ঠিক সেই মুহূর্তে নার্তোর শরীরে থাকা একের পর এক ক্ষত অলৌকিকভাবে সেরে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার সমস্ত ক্ষত সম্পূর্ণ মিলিয়ে যায়, যেন কিছুই ঘটেনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই অলৌকিক ঘটনা দেখে সবাই অবাক হলেও নার্তোর মেয়ে লক্ষ্মীর মুখে কোনো আনন্দই ছিল না, বরং তাকে ভীষণ কষ্টে, রাগে আর হতাশায় ভরা মনে হচ্ছিল। কিছুক্ষণ পর সে সেখান থেকে চুপচাপ চলে যায়। এরপর গল্প আমাদের নিয়ে আসে নগি এবং তার ছোট বোন তারির কাছে। তাদের মা সুমেনি গত 2 বছর ধরে এক অদ্ভুত রোগে ভুগছিলেন। তার 2 পা অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। অসংখ্য ডাক্তার দেখিয়েও কোনো উপকার না হওয়ায় শেষ পর্যন্ত নগি বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় এবার মাকে একজন সেমানের কাছেই নিয়ে যাবে। তবে তারই এই সিদ্ধান্ত একদমই মেনে নিতে পারেনি। সে বারবার নগিকে বোঝানোর চেষ্টা করে আবার কোনো ভালো ডাক্তারের কাছে যাওয়াটাই ঠিক হবে। কিন্তু নগি জানায় এতদিন যখন ডাক্তাররা কিছুই করতে পারেনি, তখন অন্তত একবার সেমানের সাহায্য নিয়ে দেখাই উচিত। অবশেষে নগি, তারি এবং সুমেনি একটি সেমানের বাড়িতে পৌঁছায়, আর তখনই জানা যায় এই সেমানটা আর কেউ নয়, গল্পের শুরুতে দেখা সেই রহস্যময় ব্যক্তি নার্তো। নার্তোর বাড়িতে পৌঁছানোর পর নগি লক্ষ্য করে চিকিৎসার জন্য আসা প্রত্যেক মানুষই তাকে বেশ মোটা অঙ্কের টাকা দিয়ে যাচ্ছে। পুরো পরিবেশটা দেখে মনে হচ্ছিল এটি যেন কোনো সাধারণ সেমানের আস্তানা নয়, বরং বেশ পেশাদারভাবে পরিচালিত একটি চিকিৎসা কেন্দ্র। কিছুক্ষণ পর নগি ও তারির হাতে একটি ফর্ম তুলে দেওয়া হয়। সেখানে শুধু রোগীর নয়, পরিবারের সদস্যেরও নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত তথ্য লিখতে বলা হয়। বিষয়টা তারির বেশ অদ্ভুত লাগে। সে অবাক হয়ে নগিকে বলে, চিকিৎসা তো মায়ের হবে, তাহলে আমাদের তথ্য কেন লাগবে? নগি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়। সে বলে হয়তো এটাই এখানকার নিয়ম। রোগীর পাশাপাশি পরিবারের সদস্যেরও তথ্য তারা সংরক্ষণ করে। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও তারই বাধ্য হয়ে ফর্মটা ফিল আপ করে দেয়। এদিকে শুরু থেকেই নগিকে বেশ অস্থির লাগছিল। তার দৃষ্টিটা বারবার মোবাইল ফোনের দিকেই চলে যাচ্ছিল, যেন কোনো গুরুত্ব ফোন বা খারাপ খবরের অপেক্ষা করছিল সে। কিছুক্ষণ পর নার্তোর দত্তক নেওয়া ছেলে ওয়াস্তিকো এসে তাদের ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢোকার পর নার্তোর সুমেনিকে নিয়ে আলাদা একটি ঘরে চলে যায়, আর নগি ও তারই বাইরেই বসে অপেক্ষা করতে থাকে। এরপর নার্তো সেই প্রাচীন খঞ্জরটি বের করে মন্ত্র পাঠ করতে শুরু করে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর খঞ্জরের সাহায্যে সুমেনির কোমরে একটি অদ্ভুত প্রতীক এঁকে দেয়। অবিশ্বাস্যভাবে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সুমেনির 2 পায়ের ফোলা একেবারেই মিলিয়ে যায়। কিন্তু ঠিক তখনই নগির চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে নার্তোর ঠিক পিছনে বীভৎস চেহারার এক রহস্যময় নারী দাঁড়িয়ে আছে, আর সে সুমেনির কোমরে তৈরি হওয়া ক্ষতস্থান থেকে যেন মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দৃশ্যটা এতটাই বাস্তব ছিল যে নগি কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে নিজেকে বোঝায় হয়তো এগুলো তার চোখের ভুল কিংবা কল্পনা। তাই সে বিষয়টা আর কাউকে না জানিয়ে চুপ করে থাকে। অন্যদিকে ফলাফল ছিল অবিশ্বাস্য। সুমেনির পায়ের ফোলা সত্যি সম্পূর্ণ সেরে যায়। কিছুক্ষণ পর নার্তো জানায় চিকিৎসা সফল হয়েছে এবং সুমেনি পুরোপুরি সুস্থ। সুমেনিও নিজের পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে আসে। তাকে দেখে সত্যি মনে হচ্ছিল যেন এতদিনের অসুস্থতার কোনো চিহ্নই আর নেই। বের হওয়ার সময় ওয়াস্তিকো নগির হাতে 2টি ছোট তাবিজ তুলে দিয়ে বলে,
একটি বাড়ির মূল দরজার বাইরে ঝুলিয়ে রাখতে হবে এবং অন্যটি সুমিনীর ঘরের ভেতরে রাখতে হবে। ওয়াস্তিকর দাবি, এই দুটি তাবিজ তাদের বাড়ি এবং পরিবারের ওপর কোনো অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব পড়তে দেবে না। এরপর নগি, তারি এবং সুমিনী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার আগে নগি ওয়াস্তিকর হাতে কিছু টাকা দেয়। ঠিক সেই সময় তার চোখে পড়ে পাশেই রাখা একটি বড় বাক্সের ওপর। সেখানে চিকিৎসার জন্য আসা মানুষের দেওয়া বিপুল পরিমাণ টাকা জমা ছিল। নগি কয়েক সেকেন্ড সেই টাকার বাক্সের দিকেই তাকিয়ে থাকে। তখনও আমরা বুঝতে পারি না কেন সে বাক্সটির দিকে এত মনোযোগ দিয়ে তাকিয়েছিল। কিন্তু বাড়িতে ফিরেই সেই রহস্যের উত্তর মিলতে শুরু করে। বাড়ির সামনে পৌঁছেই নগি দেখতে পায় তার নামে একটি পার্সেল পড়ে আছে। সে পার্সেলটি খুলতেই ভয়ে জমে যায়, কারণ ভেতরে ছিল একটি মানুষের কাটা আঙুল। এটি কোনো সাধারণ পার্সেল নয়, বরং সরাসরি একটি হুমকি ছিল। এরপর জানা যায় মায়ের চিকিৎসার খরচ চালানোর জন্য নগি এক ভয়ঙ্কর লোকের কাছ থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছে, আর এখন সেই ঋণ শোধ করার সময় এসে গেছে। আর এতে পরিষ্কার হয়ে যায় সেমানের বাড়িতে থাকা টাকার বাক্সর দিকে নগি কেন বারবার তাকিয়েছিল। তাছাড়া শুরু থেকেই সে মোবাইল ফোন নিয়ে এত দুশ্চিন্তায় কেন ছিল, সেটার কারণও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এখন বাড়ির ভিতরে প্রবেশ করে নগি ওয়াস্তিকর দেওয়ার নির্দেশ অনুযায়ী একটি তাবিজ বাড়ির মূল দরজার বাইরে এবং অন্যটি তার মা সুমিনীর ঘরের ভেতরে ঝুলিয়ে দেয়। তারপর আর দেরি না করে সে তার কাজে বেরিয়ে যায়। নগি একটি পুরনো ও প্রাচীন জিনিসপত্রের দোকানে কাজ করত। সেদিন সেখানে একজন সংগ্রাহক এসেছিলেন, যিনি বিরল এবং ঐতিহাসিক জিনিস সংগ্রহ করতে ভীষণ পছন্দ করতেন। নগি তাকে একটি প্রাচীন খঞ্জর দেখায়, কিন্তু সংগ্রাহক খঞ্জরটি দেখেই বলেন ঠিক এই একই ধরনের একটি খঞ্জর তার সংগ্রহে আগেই রয়েছে। তবে যাওয়ার আগে তিনি নগিকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, ভবিষ্যতে যদি কখনো সত্যি বিরল বা আলাদা ধরনের কোনো জিনিস পাও তাহলে অবশ্যই আমাকে জানাবে। এ কথা বলেই তিনি সেখান থেকে চলে যান। সংগ্রাহক চলে যাওয়ার পর নগি তার মালিক পুষ্কার কাছে নিজের বেতনের টাকা চায়। পুষ্কার তাকে বেতন দিয়ে দেন। এরপর দুজনে কাছের একটি খাবারের দোকানে দুপুরের খাবার খেতে যান। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয় সেই ব্যক্তির লোকজন যার থেকে নগি ঋণ নিয়েছিল। তাদের দেখেই নগি ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বেশি দূর সে যেতে পারে না। লোকগুলো তাকে ধরে তাদের বসের কাছে নিয়ে যায়। সেখানেই আমরা প্রথমবার সেই ব্যক্তিকে দেখি যার কাছ দিয়ে নগি টাকা ধার নিয়েছিল। তার নাম ব্রত। ব্রত কোনো রকম সহানুভূতি না দেখিয়ে নগিকে হুমকি দিয়ে বলে, যত দ্রুত সম্ভব আমার টাকা ফেরত দাও, না হলে তোমার অবস্থাও ওই লোকটার মতোই হবে। ঠিক তখনই নগি দেখতে পায় ব্রতর লোকজন আরেকজন মানুষকে নির্মমভাবে মারধর করছে। তার একমাত্র অপরাধ ছিল সে সময় মতো ঋণের টাকা শোধ করতে পারেনি। এই দৃশ্য দেখিয়ে ব্রত নগিকে মাত্র 2 দিনের সময় দেয়। 2 দিনের মধ্যে টাকা না দিলে তার পরিণতিও একই হবে বলে হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা আবার নার্তর কাছে ফিরে আসি। সে তার ঘনিষ্ঠ বন্ধু রুকসানের সঙ্গে কথা বলছিল। তাদের কথোপকথন থেকে জানা যায় গল্পের শুরুতে দেখা সেই রিচুয়ালের পর থেকেই নার্তর মেয়ে লক্ষ্মী আর তার সঙ্গে থাকে না, কারণ একসময় নার্ত তাকে এমন এক ভয়ঙ্কর ঘটনার মধ্যে জড়িয়ে ফেলেছিল যার রহস্য তখনও আমাদের সামনে খোলসা করা হয়নি। কথা বলতে বলতে নার্ত জানায় সে এখন নিজের একজন উত্তরসূরি খুঁজছে, কিন্তু এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই তার শরীরে অদ্ভুত প্রক্রিয়া শুরু হয়। তার হাতে থাকা চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে যায়। এরপর সে যেন অদৃশ্য কারোর কাছে বরাবর ক্ষমা চাইতে থাকে। কিছুক্ষণ পর সে আবারও স্বাভাবিক হয়ে যায়। তার এই আচরণ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল সে কোনো অদৃশ্য শক্তির ভয়ঙ্কর চাপে রয়েছে। এদিকে নগি বাড়ি ফিরে দেখে তার মায়ের ঘরে ঝুলিয়ে রাখা তাবিজটি আর সেখানে নেই। সে অবাক হয়ে তারিকে জিজ্ঞাসা করলে তারি জানায়, ওই তাবিজটা আমার একদমই ভালো লাগেনি, তাই আমি ওটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। কথাটা শুনেই নগি তাড়াতাড়ি ডাস্টবিন থেকে সেই তাবিজটা বের করে আবারও আগের জায়গায় ঝুলিয়ে দেয়। এরপর সে নিজের পুরো বেতনের টাকা তারির হাতে তুলে দিয়ে নিজের ঘরে চলে যায়। তার মুখে তখনও স্পষ্ট হতাশার ছাপ।
কারণ 2 বছর আগে মায়ের চিকিৎসার জন্য সে ব্রতর কাছ থেকে মাত্র 10 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি ঋণ নিয়েছিল, কিন্তু চড়া সুদের কারণে সেই ঋণের পরিমাণ এখন বেড়ে দাঁড়িয়েছে 40 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি। অর্থাৎ মাত্র 2 দিনের মধ্যে এত বিশাল অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব ছিল। ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ে যায় শ্রীমান নার্তোর বাড়িতে রাখা সেই টাকার বাক্সটির কথা। আর তখনই তার মাথায় আসে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে ঠিক করে নার্তোর বাড়িতে গিয়ে সেই টাকার বাক্সটা চুরি করবে। সেই দিন গভীর রাতে নগি নিঃশব্দে নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে নার্তোর বাড়িতে পৌঁছে যায়। চারপাশে তখন নিস্তব্ধতা বিরাজ করছে। সাবধানে বাড়ির তালা খুলে সে ভেতরে ঢুকে পড়ে এবং টাকার বাক্সটি খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত তখন বাড়িতে কেউ ছিল না। খুঁজতে খুঁজতে একসময় তার চোখ পড়ে একটি পূজার ঘরের দিকে। ঘরের ভেতরে একটি পুরনো আলমারি রাখা ছিল। নগি আলমারিটা খুলতেই অবশেষে সেই কাঙ্ক্ষিত বাক্সটি খুঁজে পেয়ে যায়। কিন্তু বাক্সটি বের করার সময় সে লক্ষ্য করে ভেতর থেকে একটি কাপড় আটকে আছে। সে কাপড়টি টানতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাপড়টির অন্য প্রান্ত যেন আলমারির আরও গভীরে চলে গেছে। নগি যতই টানতে থাকে কাপড়টি ততই বের হতে থাকে। মনে হচ্ছিল কাপড়টির যেন কোনো শেষ নেই। ঠিক তখনই হঠাৎ তার সামনে আবারও দেখা দেয় সেই বীভৎস চেহারার রহস্যময় নারী যাকে সে তার মায়ের চিকিৎসার সময় দেখেছিল। হঠাৎ তাকে সামনে দেখে নগি ভয়ে প্রায় জমে যায়। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে না থেকে দ্রুত টাকার বাক্সটি তুলে নিয়ে প্রাণপণে নিজের বাড়ির দিকে দৌড় দেয়। বাড়িতে ফিরে নগি তাড়াতাড়ি বাক্সটির তালা ভেঙে খুলে ফেলে, কিন্তু বাক্সের ভিতরে জিনিস দেখে সে হতাশ হয়ে যায়। কারণ সেখানে 1 টাকাও ছিল না, বরং ভেতরে রাখা ছিল সেই রহস্যময় প্রাচীন খঞ্জর যেটি ব্যবহার করে নার্তো মানুষের চিকিৎসা করত। এত বড় ঝুঁকি নিয়ে চুরি করেও টাকা না পেয়ে নগি সম্পূর্ণ ভেঙে পড়ে। রাগ আর হতাশায় সে খঞ্জরটির দিকেও ভালো করে তাকায় না। খঞ্জরটি আবারও বাক্সের ভেতরে রেখে বাক্সটি বন্ধ করে নিজের বিছানার নিচে সেটাকে লুকিয়ে রাখে। এরপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ হতে থাকে। একই সঙ্গে তার কানে ভেসে আসে ঐতিহ্যবাহী জাপানিজ সঙ্গীতের মিষ্টি সুর। নগি দরজা খুলতেই দেখে তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় নারী। নারীটি ধীরে ধীরে নাচছিল, যেন নগিকে নিজের দিকে টেনে নিচ্ছে। নগি তার দিকে এগিয়ে যেতেই হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। চারদিকে নেমে আসে ঘন অন্ধকার। অন্ধকারে সে একটি দেশলাই জ্বালায়, আর ঠিক সেই মুহূর্তেই সেই নারী হঠাৎ তার পিঠে লাফিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর কোথা থেকে এক অচেনা লোক এসে একটি লাঠি দিয়ে নগির মুখের ওপর প্রচণ্ড জোরে আঘাত করে। মুহূর্তের মধ্যেই নগির ঘুম ভেঙে যায়। সে হাঁপাতে হাঁপাতে উঠে বসে, কিন্তু জেগে উঠে সে আরও ভয়ঙ্কর একটি বিষয় লক্ষ্য করে। তার মুখ থেকে সত্যি রক্ত বের হচ্ছিল। অর্থাৎ এটা কোনো সাধারণ দুঃস্বপ্ন ছিল না। মনে হচ্ছিল ঘুমের মধ্যে তার আত্মা যেন সত্যি অন্য কোনো অশুভ জগতে পৌঁছে গিয়েছিল। ঠিক তখনই সে নিজের বিছানার নিচ থেকে অদ্ভুত নড়াচড়ার শব্দ শুনতে পায়। সে নিচে তাকিয়ে বুঝতে পারে শব্দটি আসছে সেই রহস্যময় বাক্সের ভেতর থেকেই। বিছানার নিচ থেকে অদ্ভুত শব্দ শুনে নগি দ্রুত সেই রহস্যময় বাক্সটি বের করে। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই এমন এক ঘটনা ঘটে যা দেখে সে পুরোপুরি হতবাক হয়ে যায়। বাক্সের ভেতরে থাকা সেই প্রাচীন খঞ্জরটি নিজে থেকেই ধীরে ধীরে বাতাসে ভেসে উঠতে শুরু করে। কয়েক মুহূর্ত আকাশে ভেসে থাকার পর সেটি আবার নিজে থেকেই বাক্সের ভেতরে ফিরে যায়। এরপর কোনো মানুষের স্পর্শ ছাড়াই বাক্সটির ঢাকনাও নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এতে স্পষ্ট হয়ে যায় যে এটি কোনো সাধারণ খঞ্জন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক অজানা অলৌকিক শক্তি। এরপর আমাদের সামনে ধীরে ধীরে এই রহস্যের আসল সত্য প্রকাশ করা হয়। নগি এতদিন যে ভয়ঙ্কর নারীটিকে বারবার দেখছিল সে আর কেউ নয়, নীলরোপাতি নামে এক ভয়ঙ্কর অশুভ সত্তা, যার অস্তিত্ব এই রহস্যময় খঞ্জরের সঙ্গেই তত্ত্বপ্রতভাবে জড়িয়ে আছে। খুব সম্ভবত শ্রীমান নার্তো এই খঞ্জরের মধ্যেই নীলারোপাতিকে আহ্বান করেছিল, আর সেই কারণেই সে মানুষের রোগ ব্যাধি সারাতে পারত। অর্থাৎ এই খঞ্জর ছাড়া
নার্তোর পক্ষে কাউকে সুস্থ করে তোলা সম্ভব ছিল না। এদিকে একের পর এক ভয়ঙ্কর ঘটনার পর নগি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে পরের দিন সকালে সে খঞ্জরটি নিয়ে নিজের মালিক পুষ্কার কাছে যায়। খঞ্জরটি দেখে পুষ্কা বুঝতে পারে এটি অত্যন্ত প্রাচীন এবং বিরল একটি নিদর্শন। সে নগিকে জানায় চাইলে এই খঞ্জরের জন্য সে 100 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া পর্যন্ত দিতে রাজি আছে। কিন্তু খঞ্জরটি হাতে নেবার পরই পুষ্কার আচরণ হঠাৎ বদলে যায়। তার মনে হতে থাকে এই অস্ত্রের মধ্যে অস্বাভাবিক কিছু লুকিয়ে আছে। বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সে খঞ্জরটি হাতে নিয়ে এক ধরনের মন্ত্রপাঠ শুরু করে। আর মন্ত্রপাঠ শুরু হতেই পুরো দোকান প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। চারপাশে জিনিসপত্র একের পর এক মাটিতে পড়ে যেতে থাকে। এই দৃশ্য দেখে পুষ্কার সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ বন্ধ করে দেয়। সে নিজেও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপর তাড়াহুড়ো করে নগিকে বলে এই খঞ্জরটা এখনই এখান থেকে নিয়ে যাও। সে স্পষ্ট জানিয়ে দেয় এই খঞ্জরটা অত্যন্ত বিপজ্জনক। পুষ্কা আরও বলে এই খঞ্জরের ইতিহাস এবং এর ভয়াবহ শক্তি সে নিজের চোখে দেখেছে। তার মতে এটি সম্পূর্ণ অশুভ শক্তির প্রতীক। এসব কথা শুনে নগি আরও ভেঙে পড়ে, কারণ সে ভেবেছিল খঞ্জরটি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে অন্তত ব্রত ঋণ শোধ করতে পারবে। কিন্তু সেই আশাটুকুও শেষ হয়ে যায়। হতাশ মনে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে যেতে যেতে হঠাৎ সে লক্ষ্য করে আশপাশের মানুষকে তার ভয়ঙ্কর ভূতের মতো দেখতে লাগছে। ঠিক তখনই সে সেই রহস্যময় লোকটিকেও দেখতে পায় যে তার স্বপ্নে এসে তাকে আক্রমণ করেছিল। এরপর সেই ভৌতিক চেহারার মানুষগুলো একসঙ্গে নগির দিকে এগিয়ে আসে এবং তার গলা চেপে ধরতে শুরু করে। নগি শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। কিন্তু কয়েক মুহূর্তের পর তার হুঁশ ফিরে আসলে সে বুঝতে পারে বাস্তবে কেউই তাকে আক্রমণ করেনি, বরং সে নিজেই নিজের গলা শক্ত করে চেপে ধরেছিল। অন্যদিকে আমরা আবারও নার্তোর কাছে ফিরে আসি। সে তখন ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণ পূর্ণিমার রাত ঘনিয়ে আসছিল আর প্রতি পূর্ণিমায় তাকে সমুদ্রের জল দিয়ে সেই রহস্যময় খঞ্জরটি ধুয়ে আবার বিশেষ একটি রিচুয়াল সম্পূর্ণ করতে হতো। কিন্তু এবার খঞ্জরটি আর তার কাছে নেই, ফলে নীল ওরপাতি তাকে শাস্তি দিতে শুরু করে। ধীরে ধীরে নার্তোর শারীরিক অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। তার পুরো শরীরে একের পর এক গভীর ক্ষত ফুটে উঠতে থাকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ক্ষতগুলো ছিল সেই সব মানুষের রোগ ব্যাধির প্রতিফল যাদের সে এতদিন রহস্যময় খঞ্জরের সাহায্যে সুস্থ করে তুলেছিল। অন্যদিকে এবার আমাদের সামনে এই রহস্যময় খঞ্জরের আসল সত্যটা ধীরে ধীরে প্রকাশ করা হয়। এতদিন নার্তো এই খঞ্জরের সাহায্যে যাদের রোগমুক্ত করেছিল, প্রতি পূর্ণিমার রাতে তাকে নীল ওরপাতির উদ্দেশ্যে রক্ত বলি দিতে হতো। সেই বলির মাধ্যমে তার শরীরে তৈরি হওয়া সমস্ত ক্ষত আবার অলৌকিকভাবে সেরে যেত। আসলে পুরো ঘটনাটা ছিল আরও ভয়ঙ্কর। যখনই নার্তো এই খঞ্জর দিয়ে কোনো রোগীকে সুস্থ করত, তখন খঞ্জরটি সেই ব্যক্তির আত্মার একটি ছোট অংশ নিজের মধ্যে শোষণ করে নিত। অর্থাৎ নীল ওরপাতি মানুষের আত্মার শক্তির উপর নির্ভর করেই নিজের অস্তিত্ব বজায় রাখত। এখন গিয়ে স্পষ্ট হয়ে যায় সুমিনীর চিকিৎসার সময় নগি যে ভয়ঙ্কর নারীটিকে তার মায়ের কোমরের ক্ষত থেকে মাংস খেতে দেখেছিল, আসলে সে মাংস খাচ্ছিল না, সে ধীরে ধীরে সুমিনীর আত্মার একটি অংশ গ্রাস করছিল। আর এখন যেহেতু খঞ্জরটি নার্তোর কাছে নেই, তাই সে আবার পূর্ণিমার রিচুয়াল সম্পূর্ণ করতে পারবে না। ফলে নীল ওরপাতির সঙ্গে করা চুক্তি ভেঙে যেতে শুরু করেছে এবং ধীরে ধীরে নার্তোর মৃত্যুও নিশ্চিত হয়ে উঠছে। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে নার্তো সঙ্গে সঙ্গে ওয়াস্তিকোকে ডেকে বলে যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্মীকে সেখানে ডেকে নিয়ে আসতে। অন্যদিকে নগি যখন বাড়ি ফিরে আসে, তখন দেখে ব্রতর লোকজন তাদের বাড়ির বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছে। নগি দ্রুত তাদের বাধা দিয়ে ঘরের ভেতরে নিয়ে আসে। এরপর সে সেই রহস্যময় খঞ্জরটি দেখিয়ে পুরো ঘটনাটা খুলে বলে। সে জানায় এই খঞ্জরটি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে সে ব্রতর সব ঋণ শোধ করে দেবে। কিন্তু ব্রতর একজন লোক কথাগুলো গুরুত্বই দিল না। সে অবহেলার সঙ্গে খঞ্জরটি হাতে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। হঠাৎ করেই বাড়ির সব দরজা জানালা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। চারিদিকে এক অস্বাভাবিক নীরবতা নেমে আসে।
এরপর খঞ্জরটি নিজে নিজেই বাতাসে ভেসে উঠে সোজা সেই লোকটির হাতে গিয়ে বসে। মুহূর্তের মধ্যেই লোকটি যেন নিজের উপর থেকে সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার চোখ মুখ সম্পূর্ণ বদলে যায়। এরপর সে নিজের হাতে নিজের জিভ কেটে ফেলতে শুরু করে। এই ভয়াবহ দৃশ্য দেখে ব্রতর লোকজন আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর নগি আর সত্য লুকিয়ে রাখতে পারে না। সে তারই এবং তার মায়ের সামনে সবকিছু স্বীকার করে। সে জানায় মায়ের চিকিৎসার জন্য সে ব্রতর কাছ থেকে ঋণ নিয়েছিল, আর সেই ঋণের টাকা শোধ করার জন্যই সে নার্তোর বাড়িতে চুরি করতে গিয়েছিল। কিন্তু টাকার বদলে তার হাতে এসেছে এই অভিশপ্ত খঞ্জর। সবকিছু শোনার পর তারই শান্তভাবে নগিকে বলে আগামীকাল সকালেই খঞ্জরটা নার্তোর কাছে ফিরিয়ে দেবে। নিজের ভুল বুঝতে পেরে নগিও শেষ পর্যন্ত তারই কথায় রাজি হয়ে যায়। এদিকে রাতের বেলায় লক্ষ্মী বহুদিন পর আবার বাবার বাড়িতে ফিরে আসে। ওয়াসিকো তাকে পুরো ঘটনাটা জানায়। সব শুনে লক্ষ্মী বাবার সঙ্গে দেখা করতে যায়। ঘরে ঢুকতেই সে দেখে নার্তোর শরীর অসংখ্য গভীর ক্ষতে ভরে গেছে। তার অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে যে কোনো মুহূর্তেই তার মৃত্যু হতে পারে। বাবাকে এই অবস্থায় দেখে লক্ষ্মীর চোখে কষ্ট স্পষ্ট ফুটে উঠলেও তার ভেতরের পুরনো রাগ এখনো একটুও কমেনি। সে কোনো কথা না বলেই পাশের ঘরে চলে যায়। এতেই বোঝা যায় যে তাদের অতীতে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার জন্য লক্ষ্মী আজও নিজের বাবাকে ক্ষমা করতে পারেনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই নগি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সেই দিনই ছিল ব্রতকে ঋণের টাকা ফেরত দেওয়ার শেষ দিন। কিন্তু তারই আবারও তাকে বোঝায় আগে খঞ্জরটা নার্তোর কাছে ফিরিয়ে দাও, তারপর ব্রতর টাকার ব্যাপারটা দেখা যাবে। অবশেষে নগি খঞ্জরটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু কিছু দূর যাবার পর হঠাৎ তার মনে পড়ে সেই সংগ্রাহকের কথা, যিনি তাকে বলেছিলেন কোনো বিরল বা মূল্যবান জিনিস পেলে যেন অবশ্যই সে তার সঙ্গে যোগাযোগ করে। মুহূর্তের মধ্যেই নগির মাথায় নতুন একটি পরিকল্পনা আসে। সে ভাবল যদি এই খঞ্জরটি বিক্রি করা যায় তাহলে একসঙ্গে সব ঋণ শোধ করে এই অভিশপ্ত জিনিস থেকেও মুক্তি পাওয়া যাবে। এই ভাবনা থেকেই সে সোজা সেই সংগ্রাহকের বাড়িতে চলে যায়। খঞ্জরটি দেখেই সংগ্রাহক ভীষণ উত্তেজিত হয়ে পড়েন। তিনি কোনো রকম দ্বিধা না করেই নগিকে 50 মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়া নগদ দেবার প্রস্তাব দেন। এত বড় অঙ্কের টাকা হাতে পাওয়ার সুযোগ পেয়ে নগি এক মুহূর্তেও দেরি না করে রাজি হয়ে যায়। সংগ্রাহক টাকাগুলো আনতে ভেতরের ঘরে চলে যান। নগির মনে তখন একটাই চিন্তা, এই টাকা দিয়ে সে ব্রতর সমস্ত ঋণ শোধ করে দেবে আর চিরতরের জন্য এই অভিশপ্ত খঞ্জর থেকেও মুক্তি পাবে। কিন্তু এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। হঠাৎ করেই খঞ্জরটি নিজে থেকেই বাতাসে ভেসে উঠে সংগ্রাহকের হাতে গিয়ে বসে। এরপর সংগ্রাহক যেন নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি সেই খঞ্জর নিজের গলায় ঢুকিয়ে নিজেকেই শেষ করে নেন। সব কিছু এত দ্রুত ঘটে যে নগি কিছুই বুঝে উঠতে পারে না। এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় এই খঞ্জরকে ভুল উপায়ে বা অনুপযুক্ত কোনো ব্যক্তি নিজের কাছে রাখতে চাইলে তার পরিণতি মৃত্যু ছাড়া আর কিছুই নয়। এই ভয়াবহ দৃশ্য দেখে নগি আতঙ্কে জমে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে সে দ্রুত সংগ্রাহকের গলা থেকে খঞ্জরটি বের করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এবার গল্প আমাদের নিয়ে যায় অতীতের এক গুরুত্বপূর্ণ ঘটনার দিকে। একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে জানা যায় নার্তো কিভাবে প্রথম এই অভিশপ্ত খঞ্জরটি পেয়েছিল। অনেক বছর আগে যখন লক্ষ্মী ছোট ছিল তখন তার মা ভয়ঙ্কর অসুস্থ হয়ে পড়েন। সব ধরনের চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে নার্তো কালো জাদুর আশ্রয় নেয়। সে টানা 30 দিন সমুদ্রের তীরে কঠোর সাধনা এবং ধ্যান করে। অবশেষে তার সেই সাধনার ফলেই সে এই রহস্যময় খঞ্জরটি লাভ করে। খঞ্জরটি তাকে একটি ইচ্ছা পূরণের সুযোগ দেয়। নার্তোর একটাই ইচ্ছা ছিল যে করেই হোক তার স্ত্রীকে সুস্থ করে তোলা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ইচ্ছা পূরণ হয়েছে ভেবে যখন সে বাড়ি ফিরে আসে তখন দেখে তার স্ত্রী ইতিমধ্যেই মারা গেছেন। প্রিয় মানুষকে হারানোর শোকে নার্তো ভেঙে পড়ে। রাগ আর হতাশায় সে খঞ্জরটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই নীল ওরপাতি ছোট্ট লক্ষ্মীর শরীরে ভর করে।
তারপর সে নার্তকে বলে, আমি তোমার ইচ্ছা পূরণ করেছি। এই খঞ্জরের সাহায্যে তুমি তোমার স্ত্রীকে সুস্থ করতে পারতে, কিন্তু সে তো আগেই মারা গেছে, এতে আমার কোনো দোষ নেই। এরপর নীল আরোপাতি আরও সতর্ক করে দেয়, যদি কখনো তুমি এই খঞ্জর ব্যবহার করতে অস্বীকার করো অথবা এর অসম্মান করো, তাহলে তোমাকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। এখানেই বোঝা যায় নীল আরোপাতি কতটা ধূর্ত। খুব সম্ভবত সে আগে থেকেই জানতো যে নার্ত স্ত্রীকে আর বাঁচানো সম্ভব নয়। তবুও সে এমনভাবে পুরো ঘটনাটা সাজিয়েছিল যাতে মনে হয় সে নিজের প্রতিশ্রুতি ঠিকই রেখেছে। অর্থাৎ শুরু থেকেই নার্ত একটি ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছিল। এরপর থেকে বাধ্য হয়েই তাকে নীল আরোপাতি এবং সেই অভিশপ্ত খঞ্জরের নির্দেশ মেনে চলতে হয়। কিন্তু এখানেই শেষ নয়। নিজের আনুগত্যের প্রমাণ হিসাবে নীল আরোপাতি নার্তর কাছে সবচেয়ে ভয়ঙ্কর একটি জিনিস দাবি করে, লক্ষ্মীর রক্তের বলি। নিজের মেয়েকে বাঁচাতে না পারলেও শেষ পর্যন্ত নার্ত বাধ্য হয়ে লক্ষ্মীর রক্ত উৎসর্গ করে। আর সেই ঘটনার পর থেকেই লক্ষ্মীর মনে বাবার প্রতি ঘৃণা আর রাগ জন্ম নেয়। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। ওয়াস্তিক লক্ষ্মীকে জানায়, বহু বছর ধরে নার্ত এমন একজন মানুষকে খুঁজছিল যার জন্ম তারিখ লক্ষ্মীর জন্ম তারিখের সঙ্গে হুবহু মিলে যাবে। কারণ সে চেয়েছিল এই অভিশপ্ত খঞ্জরের মালিকানা নিজের কাছ থেকে সেই ব্যক্তির কাছে হস্তান্তর করবে। এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে কেন চিকিৎসার সময় শুধু রোগীর নয়, পরিবারের সদস্যেরও নাম ঠিকানা পাশাপাশি জন্ম তারিখও লেখা হতো। নার্ত আসলে কারোর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছিল না, সে খুঁজছিল এমন একজন মানুষকে যার জন্ম তারিখ লক্ষ্মীর জন্ম তারিখের সঙ্গে পুরোপুরি মিলে যায়। তখনই লক্ষ্মী ওয়াস্তিককে জানায়, বাবা যদি অন্য কারোর কাছে এই খঞ্জরের মালিকানা হস্তান্তর করার আগেই মারা যান, তাহলে আমিও আর বাঁচব না। আর ঠিক এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। হঠাৎ করে নীল আরোপাতি নার্তর ঘরে আবির্ভূত হয়। এরপর সে নার্তর গলা চেপে ধরে নির্মমভাবে তাকে হত্যা করে। নার্তর মৃত্যুর সঙ্গে সঙ্গেই খঞ্জরটির মালিকানা নিজে থেকেই লক্ষ্মীর কাছে চলে যায়। এই সত্য বুঝতে পেরে লক্ষ্মী আতঙ্কিত হয়ে পড়ে। এবার হয়তো আপনারাও বুঝতে পারছেন কেন সে এত বছর ধরে নিজের বাবার উপর রাগ করেছিল। কারণ সে জানতো একদিন না একদিন এই অভিশাপ তার জীবনেও নেমে আসবে। এখন আরেকটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এই খঞ্জর অন্য কারোর হাতে গেলেই কেন সেই ব্যক্তি রহস্যজনকভাবে মারা যাচ্ছিল। কারণ এই খঞ্জরের মালিকানা এক সময়ে মাত্র একজনই হতে পারবে। একই সময়ে এর দ্বিতীয় কোনো মালিক থাকার সুযোগ নেই। তবে এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, যদি এমনই নিয়ম হয় তাহলে এতদিন ধরে নগীর কাছে খঞ্জরটি থাকা সত্ত্বেও তার কিছু কেন হলো না? এই প্রশ্নের উত্তর তখনও আমাদের দেওয়া হয় না। এরপর নার্ত শেষকৃত্য সম্পূর্ণ করা হয়। শেষকৃত্যে নার্ত সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রুকসান লক্ষ্মীকে জানায়, এখনও সব কিছু শেষ হয়নি, খঞ্জরের মালিকানা এখনও অন্য কারোর কাছে হস্তান্তর করা সম্ভব। তবে তার আগে যে কোনো মূল্যে সেই খঞ্জরটি খুঁজে বার করতে হবে। অন্যদিকে নগী সেই রহস্যময় খঞ্জর নিয়ে ব্রতর কাছে পৌঁছে যায়। সে আশা করছিল এই মূল্যবান খঞ্জরের বিনিময়ে অন্তত নিজের ঋণ থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু ব্রত প্রথমে খঞ্জরটিকে কোনো গুরুত্ব দেয় না। সে রাগের মাথায় খঞ্জরটি মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। নগী দ্রুত সেটিকে তুলে নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি কোনো সাধারণ অস্ত্র নয়। এরপর ব্রত খঞ্জরের একটি ছবি তুলে নিজের এক পরিচিত ব্যক্তির কাছে পাঠায়। কিছুক্ষণ পর যখন সে খঞ্জরের প্রকৃত মূল্য সম্পর্কে জানতে পারে, তখন তার আচরণ মুহূর্তের মধ্যেই বদলে যায়। এত দামি একটি জিনিসের কথা জানার পর সে আর টাকার জন্য নগীর পেছনে পড়ে থাকে না, বরং খঞ্জরের বিনিময়েই নগীর সমস্ত ঋণ সে মাফ করে দেয়। তবে এর বদলে নগীকে তার দেওয়া সব শর্তে রাজি হয়ে কাগজপত্রে সই করতে হয়। ঋণের বোঝা থেকে মুক্তি পেয়ে সে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময়ে বাড়িতে আবারও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সুমিনীর দু পা আবারও আগের মতো ফুলে যেতে থাকে, আর ঘরে ঝুলিয়ে রাখা সেই তাবিজের ভেতর থেকে ধীরে ধীরে কালো রঙের এক ধরনের তরল বের হতে শুরু করে। এতেই বোঝা যায় এতদিন যে অলৌকিক শক্তির মাধ্যমে সুমিনী সুস্থ ছিল, সেই চুক্তি ভেঙে গেছে। কারণ তাকে সুস্থ করেছিল নার্ত, আর এখন নার্ত মারা যাওয়াতে
সেই অশুভ শক্তি আর আগের মতো কাজ করছে না। ঠিক তখনই তারই আতঙ্কিত হয়ে নগীকে ফোন করে জানায় তাদের মায়ের অবস্থা আবারও ভয়াবহ হয়ে গেছে। কিন্তু ফোনে কথা বলার মাঝেই নগীর চোখের সামনে আরেকটি বিভীষিকাময় দৃশ্য ঘটে। সে দেখতে পায় সেই অভিশপ্ত খঞ্জরটি একে একে ব্রত এবং তার সমস্ত লোকজনকে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। মুহূর্তের মধ্যেই পুরো জায়গাটা রক্তে ভরে যায়, আর এই দৃশ্য দেখে নগী ভয়ে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়ে। ব্রত এবং তার লোকজনের ভয়াবহ মৃত্যু নিজের চোখে দেখার পর নগী আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। আতঙ্কে সে দ্রুত নিজের বাড়ির দিকে ছুটে যায়। বাড়ি ফিরে তারি তাকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি খঞ্জরটা নার্তর কাছে ফিরিয়ে দিয়ে এসেছো? নগী সত্যিটা লুকিয়ে মিথ্যা বলে, হ্যাঁ আমি খঞ্জরটা ফিরিয়ে দিয়েছি। কিন্তু তার কথা শেষ হতেই হঠাৎ আলমারির ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। শব্দটা শুনে তারই আলমারি খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ সেখানে সেই একই রহস্যময় বাক্সটি রাখা ছিল। আর বাক্সের ভেতরে অবিশ্বাস্যভাবে আবারও ফিরে এসেছিল সেই অভিশপ্ত খঞ্জর। অর্থাৎ শুধু খঞ্জরই নয়, এই বাক্সটিও অলৌকিক শক্তিতে পরিপূর্ণ ছিল। এই দৃশ্য দেখে নগী আরও বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে তারই প্রচণ্ড রেগে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে খঞ্জরটি তুলে নিয়ে বাড়ির পেছনের নদীতে ছুঁড়ে ফেলে দেয়। নগী তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই করতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই নগীর কানে আবারও ভেসে আসে নীল ওরপাতির ভয়ঙ্কর কণ্ঠ। তারপর আবারও আলমারি ভেতর থেকে সেই একই অদ্ভুত শব্দ শোনা যায়। নগী দৌড়ে গিয়ে আলমারি খুলতেই দেখে খঞ্জরটি আবারও নিজে থেকেই সেই রহস্যময় বাক্সের ভেতরে ফিরে এসেছে। অর্থাৎ এই অভিশপ্ত খঞ্জর থেকে পালানোর কোনো উপায়ই নেই। ঠিক তখনই নীল ওরপাতি তাদের সামনে আবির্ভূত হয়। সে একের পর এক বিভ্রম সৃষ্টি করে, নগীকে ভয় দেখাতে শুরু করে। আতঙ্কিত হয়ে নগী আত্মরক্ষার জন্য খঞ্জরটি হাতে তুলে নেয়। এমন সময় হঠাৎ তার ঘরের দরজা কেউ কড়া নাড়ে। নগী দরজা খুলেই দেখে বাইরে নীল ওরপাতি দাঁড়িয়ে আছে। তাই এক মুহূর্ত দেরি না করে সে খঞ্জর দিয়ে সোজা তার উপরে আঘাত করে। কিন্তু পর মুহূর্তেই তার জ্ঞান ফিরে আসলে সে বুঝতে পারে সে নীল ওরপাতিকে নয়, বরং নিজের ছোট বোন তারিকেই ছুরিটা মেরেছে। সৌভাগ্যবশত আঘাতটি শরীরের গুরুত্বপূর্ণ কোনো স্থানে লাগেনি, তাই তারই প্রাণে বেঁচে যায় এবং গুরুতর কোনো ক্ষতি হয় না। অন্যদিকে লক্ষ্মী তখনও নার্ত চিকিৎসা কেন্দ্রে রোগীদের পূরণ করা ফর্মগুলো একে একে পরীক্ষা করছিল। হঠাৎ করেই সে এমন একটি তথ্য খুঁজে পায় যা সব কিছু বদলে দিতে পারে। সে জানতে পারে নগীর জন্ম তারিখ আর তার নিজের জন্ম তারিখের সঙ্গে হুবহু মিল আছে। এটা বুঝেই লক্ষ্মীর মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে, কারণ এতদিন ধরে সে ঠিক এমনই একজন মানুষকে খুঁজছিল। আর সবচেয়ে বড় কথা, সেই মানুষ নিজেই খঞ্জরটি নিয়ে তার কাছে এসেছে। এরপর লক্ষ্মী একটি পরিকল্পনা করে। সে নগীর কাছে গিয়ে বলে, তুমি যেহেতু এই খঞ্জরটি চুরি করেছো, তাই এর অশুভ শক্তির প্রভাবে তোমার মায়ের অবস্থা আবারও খারাপ হয়ে গেছে। যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমাকে তোমার বাড়িতে গিয়ে একটি বিশেষ রিচুয়াল করতে হবে। স্বাভাবিকভাবেই এসব রহস্যের সম্পর্কে নগীর কোনো ধারণাই ছিল না। মাকে সুস্থ করার আশায় সে বিন্দুমাত্র সন্দেহ না করে লক্ষ্মীর কথায় বিশ্বাস করে নেয়। এরপর নগী লক্ষ্মীকে সঙ্গে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলতে শুরু করে যা এতক্ষণ ধরে আমাদের মনে ঘুরছিল। এতদিন নগীর কাছে খঞ্জরটি থাকা সত্ত্বেও নীল ওরপাতি তাকে হত্যা কেন করেনি? কারণ নগীর জন্ম তারিখ লক্ষ্মীর জন্ম তারিখের সঙ্গে সম্পূর্ণ মিলে গিয়েছিল। অর্থাৎ লক্ষ্মী ছাড়া অন্য কেউ যদি এই খঞ্জর চুরি করত, তাহলে তার পরিণতিও সংগ্রাহক কিংবা ব্রতর লোকেদের মতোই ভয়াবহ হতো। কিন্তু নগী ছিল একমাত্র ব্যতিক্রম, আর সেই কারণেই সে এখন নীল ওরপাতির অভিশাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এখানেই আমরা লক্ষ্মীর আসল উদ্দেশ্য বুঝতে পারি। সে কখনোই নগীর মাকে সুস্থ করতে চায়নি, বরং শুরু থেকেই তার লক্ষ্য ছিল একটি বিশেষ রিচুয়ালের মাধ্যমে এই অভিশপ্ত খঞ্জরের মালিকানা নিজের কাছ থেকে নগীর কাছে হস্তান্তর করা। নগীর মতো একজন সাধারণ মানুষের এসব অশুভ রিচুয়ালের সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাই সে একেবারেই বুঝতে পারেনি লক্ষ্মী আসলে তাকে ব্যবহার করছে।
অন্যদিকে নগীর বাড়িতে পৌঁছেই প্রথমে তারিকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়, যাতে রিচুয়ালের সময় সে কোনো বাধা দিতে না পারে। কিছুক্ষণ পর লক্ষ্মী সমুদ্রের জল নিয়ে সেখানে পৌঁছায়। এরপর নগী নিজের মা সুমেনীকে রিচুয়ালের স্থানে নিয়ে আসে। তার বিশ্বাস ছিল এই রিচুয়াল শেষ হলেই তার মা আবারও পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এরপর লক্ষ্মী রিচুয়াল শুরু করে। কিছুক্ষণ মন্ত্রপাঠ করার পর সে নগীকে নির্দেশ দেয় সেই রহস্যময় খঞ্জরের সাহায্যে নিজের মায়ের রক্তের বলি দিতে। মাকে বাঁচানোর আশায় নগী একটুও সন্দেহ না করে ঠিক সেটাই করে। এদিকে কিছুক্ষণ পর তারির ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে তার মা ঘরে নেই, কিন্তু সে নিজেই ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় আটকে আছে। অন্যদিকে লক্ষ্মীর রিচুয়াল ধীরে ধীরে শেষ পর্যায়ে পৌঁছে যায়। ঠিক তখনই নীল ওরপাতি লক্ষ্মীর শরীর দখল করে নেয়, আর একই সময়ে নগীর আত্মা পৌঁছে যায় নীল ওরপাতির অশুভ জগতে। সেখানে তার জন্য এক ভয়ঙ্কর অনুষ্ঠান চলছিল। নগীকে এই অভিশপ্ত খঞ্জরের নতুন মালিক বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। চারপাশে অসংখ্য ভয়ঙ্কর অশুভ সত্তার উপস্থিতি ছিল, আর সেখানে খঞ্জরের আগের সব মালিকের আত্মাকেও শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছিল। অর্থাৎ যেই একবার এই খঞ্জরের মালিক হয়, মৃত্যুর পর তার আত্মা চিরদিনের জন্য নীল ওরপাতির জগতে বন্দী হয়ে যায়। সহজ ভাষায় বলতে গেলে, যে ব্যক্তি অশুভ শক্তির সঙ্গে চুক্তি করে, মৃত্যুর পর তার আত্মাও সেই অশুভ শক্তির সম্পত্তিতে পরিণত হয়। এই জন্যই কথায় আছে, অশুভ শক্তি কখনোই কাউকে বিনামূল্যে কিছু দেয় না, আর তার দেওয়া প্রতিটি জিনিসের বিনিময়ে একদিন না একদিন ভয়াবহ মূল্য দিতেই হয়। এদিকে ওয়াস্তিকর মনে হচ্ছিল নগীর সঙ্গে বড় ধরনের প্রতারণা করা হচ্ছে, কারণ সে জানতো নগী খুবই সরল সোজা একজন মানুষ। ঠিক তখনই সে তারির চিৎকার শুনতে পায়। দ্রুত গিয়ে তাকে ঘর থেকে বের করে আনে। এরপর ওয়াস্তিকর সব সত্যি খুলে বলে। সে জানায় লক্ষ্মী নগীর মাকে সুস্থ করার জন্য নয়, বরং নিজের কাছ থেকে এই অশুভ খঞ্জরের মালিকানা নগীর কাছে হস্তান্তর করার জন্য পুরো রিচুয়ালটি করছে। সবকিছু শুনে তারি এবং ওয়াস্তিক দ্রুত রিচুয়ালের ঘরের দিকে ছুটে যায়। তারা বারবার নগীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু নীল ওরপাতি তাদের কোনোভাবেই নগীর কাছে যেতে দিচ্ছিল না। অন্যদিকে অশুভ জগতে আটকে থাকা নগীও তাদের কোনো ডাক শুনতে পাচ্ছিল না। ওয়াস্তিকও প্রাণপণে চেষ্টা করে নীল ওরপাতিকে আটকে রাখার, কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে সে নিজেই গুরুতরভাবে আহত হয়ে পড়ে। তবুও সে হাল ছাড়ে না। সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে নীল ওরপাতিকে ধরে রাখে। এই সুযোগে তারই পাশে থাকা একটি ভারী পিতলের মূর্তি তুলে নিয়ে সজোরে নীল ওরপাতির মাথায় আঘাত করে। আঘাতের ধাক্কায় নীল ওরপাতির হাতে থাকা খঞ্জরটি উল্টো তারই নিজের গলায় ঢুকে যায়। বাইরে থেকে দেখে মনে হয় নীল ওরপাতি মারা গেছে, কিন্তু বাস্তবে মারা যায় লক্ষ্মী, কারণ সেই মুহূর্তে নীল ওরপাতি তার শরীরকেই নিজের বাহন হিসেবে ব্যবহার করছিল। আর নীল ওরপাতি নিজে যেহেতু একটি অমর অশুভ সত্তা, তাই তাকে এমনভাবে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব নয়। অন্যদিকে নীল ওরপাতির জগতে নগীর মালিকানা গ্রহণের অনুষ্ঠানও প্রায় শেষ হয়ে এসেছিল। ঠিক তখনই তারই নগীর পাশে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। অবশেষে অনুষ্ঠান সম্পূর্ণ হবার আগেই নগীর জ্ঞান ফিরে আসে। ফলে লক্ষ্মীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই মালিকানা হস্তান্তরের পুরো প্রক্রিয়াটাও নষ্ট হয়ে যায়। অর্থাৎ এবার আর এই অভিশপ্ত খঞ্জরের কোনো মালিক রইল না। এরপর গল্প কয়েক মাস পরের সময়ে এগিয়ে আসে। আমরা দেখি যেখানে আগে নগী অশুভ শক্তিকে ঠেকানোর জন্য তাবিজ ঝুলিয়ে রেখেছিল, সেখানে এখন একটি প্রার্থনার প্রতীক স্থান করেছে। সে এখন নিয়মিত নিজের মা সুমেনী এবং বোন তারির জন্য নিয়মিত নামাজ পড়ছে। অন্যদিকে সেই অভিশপ্ত খঞ্জরটিকে একটি কাঁচের বাক্সের ভেতরে বন্দি করে রাখা আছে, কিন্তু সেটি যেন এখনও অপেক্ষা করে আছে কবে আবার কোনো মানুষ নিজের ইচ্ছা পূরণের লোভে নীল ওরপাতির সঙ্গে চুক্তি করবে, কারণ তখনই সে আরেকটি নতুন আত্মাকে নিজের অন্ধকার জগতে বন্দি করতে পারবে। আর এভাবেই শেষ হয় দোসা মুশরিক সিনেমার সম্পূর্ণ গল্প। এখানে আপনাদের একটা কথা জানিয়ে দিই, এই সিনেমার নামের অর্থ হলো শিরিকের পাপ, অর্থাৎ এমন কোনো দেবতা বা অশুভ শক্তির উপর বিশ্বাস স্থাপন করা যাদের উপাসনা শেষ পর্যন্ত মানুষের ধ্বংসের দিকে নিয়ে আসে। এই গল্পে মানুষ নীল ওরপাতিকে কল্যাণকর শক্তি মনে করে আহ্বান করেছিল,
কিন্তু বাস্তবে সে ছিল এক ভয়ঙ্কর অশুভ সত্তা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এছাড়া এমনই সব রহস্যময় ও ভৌতিক সিনেমার এক্সপ্লেন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের আরেকটি ভয়ঙ্কর গল্প নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। গুড বাই।